আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত বন্ধুরা, যারা আমার এই ক্লাস দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে অনেকগুলো ন্যারেশনের উপর ক্লাস নিয়েছি, তবে আজকের এই ক্লাসটা এবং এরপরে আরও 3টি ক্লাস আশা করছি দিব, মোট 4টি অংশে ভাগ করে ন্যারেশনের উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ, সাথে সাথে অত্যন্ত সহজভাবে এই লেকচার শিটের মাধ্যমে ক্লাস উপস্থাপনের চেষ্টা করেছি। তাই কেউ অবহেলা না করে অবশ্যই এই পূর্ণভাবে এই 4টি ক্লাস ন্যারেশনের উপরে দেখবেন এবং আশা করি অত্যন্ত ভালোভাবে ন্যারেশন বুঝতে পারবেন। একেবারে সহজভাবেই এখানে উপস্থাপনের চেষ্টা করতেছি। ন্যারেশন অর্থ হলো উক্তি। বক্তা যা বলে সেটাকেই ন্যারেশন বলা হয়। তো শুরুতেই এখানে আমরা লক্ষ্য করব যে ন্যারেশন কি, এটা বলা আছে, বক্তা যাহা বলে তাহাই ন্যারেশন বা উক্তি। এটি দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট অর্থ সরাসরি। তো যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ বক্তা যেমনে বলেছে ঠিক সেভাবে বললেই সেটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর এটি ইনভার্টেড কমার মধ্যে থাকে। ইনভার্টেড কমার ভিতরের অংশে বক্তা তার বক্তব্য সরাসরি উল্লেখ করে, এই জন্য এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। আর বক্তার বক্তব্য দেওয়ার জন্য বাহিরে বক্তার সাথে যে ভার্বটা থাকে সেটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। ইনডাইরেক্ট ন্যারেশন, যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয় তখন তাকে ইনডাইরেক্ট বা পরোক্ষ উক্তি বলা হয়। তো পরোক্ষ উক্তি আমরা করার জন্যই মূলত ন্যারেশনটা আমরা করে থাকি। ন্যারেশন মানে হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে পরিণত করার পদ্ধতি। তো এখানে মূলত 4টি বিষয় জানতে হবে। 1 নম্বর হচ্ছে সেন্টেন্স সিনা, এবং 2 নম্বর সেন্টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন এবং ভার্বের পরিবর্তন। ন্যারেশন করার জন্য আমাদের জানা আছে যে মৌলিক 4টি নিয়ম মনে রাখতে হবে এবং 4টি নিয়মের আলোকেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আর রিপোর্টিং ভার্বের পরিবর্তনের জন্য ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে সে বাক্যটা চেনাটা খুবই জরুরি। ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যগুলো থাকে সেটা চেনা খুবই জরুরি। আর এই জন্য বলছে যে সেন্টেন্স চিনার চিনবেন কীভাবে, সেটাও আবার একটা কিছু উপায় আছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে এখানে। এরপরে সেন্টেন্সের পরিবর্তন, যেহেতু ন্যারেশনে প্রত্যক্ষ যখন থাকে, ডাইরেক্ট থাকে, তখন সেন্টেন্স অর্থগত যে প্রকারগুলো আছে, কখনো অ্যাসার্টিভ, কখনো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এরকম বিভিন্ন রকম থাকে। কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে করার পরে সেখানে সেন্টেন্স সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। অর্থাৎ সেন্টেন্স যে অবস্থায় থাক না কেন তাকে অ্যাসার্টিভে পরিণত করা জানতে হবে। 3 নম্বর হলো পার্সনের পরিবর্তন জানতে হবে। পার্সন
এর পরিবর্তন তথা এখানে প্রোনাউন যেগুলো থাকে ইনভার্টেড কমার ভিতরে এগুলোর পরিবর্তন বাইরে যে বক্তা এবং শ্রোতা আছে তাদের আলোকে হয়, এই নিয়মটা জানতে হবে। চতুর্থ হচ্ছে ভার্বের পরিবর্তন। এখানে ভার্বের আমরা বলি যে টেন্স বা টাইমের পরিবর্তন আছে, সেখানে যেহেতু কথাটা আগেই বক্তা সরাসরি বলেছিল, এই কথাটা পরে আরেকজন পরোক্ষভাবে বলতেছে, এই জন্য ভার্বের পরিবর্তনের প্রয়োজন হয়। ভার্ব দিয়েই তো টেন্সের প্রকাশ হয়, কাজেই ভার্বের পরিবর্তন মানেই হচ্ছে টেন্সের পরিবর্তন। তো এই পরিবর্তনটা কীভাবে করবেন আপনারা, আমরা করব, সেটি আমাদের আগে থেকেই জানতে হবে। তাছাড়া এই নিয়মগুলো শুনে বাস্তবে করতে গেলে সম্ভব হবে না। এই জন্য ভার্বের যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, কি এম ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, কিংবা হ্যাভ হ্যাজ এর পাস্ট হলো হ্যাড, উইল, উড, ক্যান, কুড, মেমেট, এইভাবেই করে যে পরিবর্তনগুলো এগুলো জানতে হবে। এই চারটি জিনিস জানাটা খুবই জরুরি। তো চলুন আমরা নিয়ম আলোচনার দিকে যাই। এক, সেন্টেন্স চিনার উপায়। তো সেন্টেন্স অর্থগত দিক থেকে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অর্থ হলো বর্ণনামূলক। তো অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্ট প্রথমে থাকে, যেমন এখানে তানভীর আনাম ইজ মাই সান। এই তানভীর আনাম এটা একটা সাবজেক্ট। এই বাক্যের শুরুতে সাবজেক্ট আছে। সাধারণভাবে এই বাক্যটাই প্রকাশ পেয়েছে এবং এখানে কোনো প্রশ্নবোধক বা বিশ্বসূচক বা এই ধরনের কোনো আলামত লক্ষ্য করা যাবে না, তবে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। দ্বিতীয় দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, তাই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে শেষে। আর ডাব্লিউএইচ কোশ্চিন প্লাস অক্সিলারি ভার্ব, অথবা অনেক সময় সাবজেক্টের আগে শুধু অক্সিলারি দিয়েও হয়। যেমন এখানে উদাহরণ, হোয়ার আর ইউ গোয়িং, এখানে ইউ হলো সাবজেক্ট, আর্ট হোয়ারটা হলো এটা ডাব্লিউএইচ, এবং শেষে এই যে মাঝখানে যে আর্টটা আছে এটা সাবজেক্টের, ইউ হলো সাবজেক্ট, এর আগে আর বসেছে, অর্থাৎ এই বাক্যটা প্রশ্নবোধক এবং শেষে প্রশ্ন চিহ্ন আছে। পরের বাক্যে দেখা যাচ্ছে ইউ, এর আগে এখানে আর রয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, কাজে এই বাক্যটা প্রশ্নবোধক। অনেক সময় ডাব্লিউএইচ থাকার পরেও সেটি প্রশ্নবোধক হয় না, ছাত্ররা এক্ষেত্রে ভুল করতে পারে। তো সেখানে খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমাদের এই সাবজেক্ট এর আগে এখানে সাহায্যকারী হবে, সাবজেক্ট এর আগে সাহায্যকারী হবে। সাহায্যকারী যদি সাবজেক্টের পরে যায়, সেক্ষেত্রে এই ডাব্লিউএইচ বাক্যের শুরুতে থাকলেও সেটি প্রশ্নবোধক হবে না। প্রশ্নবোধক হওয়ার জন্য অবশ্যই সাবজেক্টের আগে সাহায্যকারী থাকতে হবে। তাহলে এখানে প্রশ্নবোধক বাক্য চেনার জন্য আমাদের খেয়াল করতে হবে যে অবশ্যই সাবজেক্টের আগে কি সাহায্যকারী ভার্ব এবং ওই বাক্যটা শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ হলো আদেশসূচক। কাজেই আদেশসূচক বাক্য যখনই আমরা দেখব তখন বাক্যের শুরুতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। বাক্যের শুরুতে কী থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। অনেক সময় প্লিজ, কাইন্ডলি, লেট এগুলো দিয়েও শুরু হয়, আর অনেক সময় ডু নট বা নেভার দিয়েও শুরু হতে পারে। তো ইম্পারেটিভ বাক্য চেনার জন্য খুবই সহজ উপায় হচ্ছে এটি, যে বাক্যের শুরুতেই ভার্ব থাকবে, সি ইট, ডু নট, গো দিয়ার, এই জাতীয় থাকবে। এটি খুব সহজ একটা ব্যাপার, এটি চেষ্টা করলেই পারা যাবে। তো আসেন এরপরে আমরা দেখি সামনে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের জন্য অপটেটিভ বলে প্রার্থনা বোঝাবে। এখানে অপটেটিভ সেন্টেন্সে মে প্রথমে থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে, অর্থাৎ শেষে এখানে কোনো প্রশ্নবোধক বা অন্য কোনো চিহ্ন থাকবে না, ঠিক আছে। যেমন মে ইউ লিভ লং, এই বাক্যে মে প্রথমে আছে। তো অনেক সময় আবার এরকমও থাকে যে লিভ লং এইটুক থাকে, লিভ লং, হ্যাঁ। তো লিভ লং থাকা মানে মে ইউ লিভ লং, এই যে অস্পষ্ট থাকে আর কি। মূলত অপটেটিভ বাক্যে মে দিয়ে শুরু হবে। যাই হোক, এরপরে এক্সক্লেমেটরি বাক্য। এক্সক্লেমেটরি বাক্য বিস্ময় বোঝাবে।
আর বিস্ময়সূচক চিহ্ন সেখানে আমরা পাবো। আর সাথে সাথে হোয়াটে বা অ্যান এবং হাউ প্লাস অ্যাডজেটিভ হুরায়ালাস ব্রেভো ইত্যাদি থাকে, দিয়ে এক্সক্লেমেটরি বাক্য বোঝায়। তো এই হলো সেন্টেন্স চেনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়। এরপরে দ্বিতীয় এখানে আরেকটা জিনিস দরকার জানা আমাদের, সেটা সেন্টেন্সের পরিবর্তন। সেন্টেন্সের পরিবর্তন করতে হলে এখন সেই টু পরে যে কমা থাকে, এখানে অ্যাসার্টিভ বাক্য থাকলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তনের টোল্ড হবে এবং মাঝখানে কানেক্টর দ্যাট বসবে। ইন্টারোগেটিভ বাক্যে এই সেট টু পরিবর্তিত হয়ে আস্ট হবে এবং কানেক্টর এখানে ইফ অথবা ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ থেকে যাবে। ইম্পারেটিভ বাক্যে বা যে প্রেজেন্ট ফর্ম দিয়ে যেহেতু শুরু হয়, এই জন্য অর্ডার টু বসবে, এখানে টু কানেক্টর হিসেবে বসবে, আর সেট টুর পরিবর্তে অর্ডার রিকোয়েস্টেড বোঝাবে। আবার ডু নট বা নেভার যদি থাকে তখন প্রোহিবিটেড বলা যায় এবং নট টু বসবে। নট টু দিলে আর প্রোহিবিটেড দিতে হবে না, এখানে অর্ডার নট টু এভাবে লেখা যায়। আবার প্লিজ বা কাইন্ডলি থাকলে রিকোয়েস্টেড টু হবে। এভাবে করে তবে এখন উপদেশ থাকলে অ্যাডভাইস টু এবং লেট থাকলে প্রপোজ টু। লেট থাকলে এটা খুব খেয়াল করার মতো বিষয়, লেট থাকলে প্রপোজড টু হবে। অর্থাৎ ইম্পারেটিভ বাক্য লেট দিয়েও শুরু হয়, অর্থাৎ লেট তো একটা ভার, তো লেট থাকলে আমরা কি করব, প্রপোজ টু বসবে। যাই হোক, এবং এই বাক্যের কিন্তু আবার সংযোজক দ্যাট বসবে। চতুর্থ একটা বিষয় হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু প্রার্থনা বোঝাবে, এই জন্য সেট টু পরিবর্তন হয়ে উইশড বা প্রেইড হবে এবং সংযোজক দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় বসবে এবং দ্যাট বসবে, এক্সক্লেমেড সরি বসবে, দ্যাট বসবে। যাই হোক, এভাবে সেন্টেন্সের পরিবর্তনগুলো, বাইরের পরিবর্তনগুলো আসবে এবং দ্যাটের পরে যে বাক্যটাও হবে সেটি সাধারণ বাক্যে পরিণত করতে হবে। ইনভার্টেড কমার মধ্যে যে বাক্য থাকবে সেটি যেই ধরনের সেন্টেন্সই হোক, সব সেন্টেন্স এখানে সাধারণ অ্যাসার্টিভ বাক্যে পরিণত করে ইনডাইরেক্ট করতে হবে। আচ্ছা, এবং তৃতীয় হলো পার্সনের পরিবর্তন। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে কথা হলো, এবং সেকেন্ড পার্সনের রিপোর্টিং ভার্বের অবজেক্টের আলোকে পরিবর্তন হবে। থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই, এখানে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন, অর্থাৎ বাক্যের প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে আর পরিষ্কার হবে, যখন পরবর্তীতে উদাহরণগুলো নিয়ে আলোচনা হবে। এখন যা ধারণা দেওয়া হচ্ছে, যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, এইগুলো পার্সন ইনভার্টেড এর কমার ভিতরে ডাইরেক্ট স্পিচে থাকলে বাহিরে যে রিপোর্টিংয়ের সাবজেক্ট থাকে, যেমন রহিম সেইড, তাহলে রহিম হলো রিপোর্টিংয়ের সাবজেক্ট। এই রহিমের আলোকে আইটা তখন হি হয়ে যাবে, মিটা তখন হিম হয়ে যাবে, মাইটা হিজ হয়ে যাবে, এটা বোঝানো হচ্ছে। আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, এগুলো যেমন হি সেড টু মি, সে আমাকে বলবে, হি সেড টু রহিম, রহিমকেও বললো, যে রহিমটা অবজেক্ট, এই অবজেক্টের আলোকেই ইউ বা ইয়োর এগুলোর পরিবর্তন হবে। যেমন হি সেড টু রহিম, তো রহিমকে বলেছে, তার ভিতরে যদি এখানে ইয়োর থাকে তাহলে রহিমের কারণে এখানে হিজ হয়ে যাবে। আর যাই হোক, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ থার্ড পার্সন কোনগুলো, হি, হিজ, হার, শি, ইট, দে, এগুলোর কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এবার ভার্বের পরিবর্তন এ নিয়ে একটু আগে কথা বলেছি, যে ভার্ব পরিবর্তন এটি মূলত যেহেতু একটা অতীতের কথা সরাসরি ছিল, বর্তমানে যখন পরবর্তী সময়ে যখন এটি বলা হবে পরোক্ষভাবে, তখন এইটাতে টেন্সের পরিবর্তন, সময়ের পরিবর্তন হয়। এই জন্য এম ইজ আর থাকলে ওয়াজ আর থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, মাস্ট থাকলে হ্যাড হয়, ডিড যদি থাকে সেখানে হ্যাড, পরের ভার্বটি ভিপিপি, ডু ডাজ প্রশ্নের সময় এটি উঠে যাবে, এটা থাকবে না। তবে ডু ডাজ থাকলে বোঝা যাবে এটি প্রেজেন্ট, তখন এটা পাস্ট ফর্ম হবে। আবার যদি ডিড থাকে প্রশ্নবোধক বাক্যে, তাহলে এটা বোঝা গেল পাস্ট ইনডিফিনিট, তখন এটা পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, উড, কুড, শুড, মাইট, এগুলোর কোনো পরিবর্তন হবে না।
আচ্ছা, এগুলো ওইভাবেই থাকবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে এখানে কিছু এক্সাম্পল আছে করে দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে ওই এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এটা পরিষ্কার হয়ে উঠতেছে। এই বাক্যের মধ্যে দেখা যাচ্ছে এই যে এখানে কবির সেইট টু সোহান, এই জায়গাটাতে সেইট টু পরিবর্তনে টোল্ড হলো। আর এখানে সংযোজক দ্যাট বসেছে, যেহেতু বাক্যটা সাধারণ বাক্য আর আই ছিল সাবজেক্ট, এই আইটা দেখা যাচ্ছে এখানে ছিল কবির। এই কবির যেহেতু এটা ফার্স্ট পারসন, বলা হয়েছে যে ইনভার্টেড কমার ভিতরে যে ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, আওয়ার, মাই, এগুলো থাকলে বলা হয়েছে যে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের আলোকে এটি পরিবর্তন করতে হবে। তো কবিরের আলোকে আইটা হি হয়ে গেল। এরপরে সাউন্ড, এখানে সাউন্ড তো ঠিক আছে, ঠিক আছে, অবজেক্ট যদি এখানে ভিতরে কোথাও ইউ থাকতো তাহলে সাউন্ডের আলোকে সেটি পরিবর্তন হতো। আচ্ছা, এবার রাইট প্রেজেন্ট ছিল, এখানে রোড হয়ে গেছে, বাকি ঠিক আছে। সেন্টেন্স চিনার উপায়, সেন্টেন্সটি অ্যাসার্টিভ, সেন্টেন্সের পরিবর্তন টোল দ্যাট হয়েছে, এখানে পার্সনের পরিবর্তন আই ফার্স্ট পার্সন, এখানে বলা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে আর কি, ভার্বের পরিবর্তন থেকে পার্ট হয়েছে। তো এভাবে করেই পরিবর্তনগুলো চেষ্টা করতে হবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। এই ক্লাসের পরবর্তী আরও 3টি পার্টে ভাগ করেছি আমি, এগুলো শুধু সম্পূর্ণ কেউ মনোযোগের সাথে দেখে, আমি আশা করি অত্যন্ত সহজভাবেই সে এই ন্যারেশনের ডিটেলস বিষয়গুলো যথাযথভাবে বুঝতে পারবে। সেই জন্য সবাইকে বলবো যে নেভার মিস দিস ক্লাস, অলওয়েজ try to watch my class. No more today. That's all for today. Thank you all. Assalamu alaikum.